আমাদের বাংলাদেশের কয়েকটি সীমান্তে, ভারত-বাংলাদেশ সীমান্তে বেশ উত্তেজনা দেখা দিয়েছে এবং এই উত্তেজনা যেকোনো সময় দুর্ঘটনায় রূপ নিতে পারে। এবং আপনারা জানেন যে সীমান্তে যখন কোনো দুর্ঘটনা ঘটে, ওটা আসলে যুদ্ধের পর্যায়ে যায় না, কিন্তু দুটো দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করার চেষ্টা করছে ভারতীয় কর্তৃপক্ষ এবং তাদের বক্তব্য হলো যে কাঁটাতারের বেড়া নির্মাণ করার ব্যাপারে সরকারের সঙ্গে, এটা কি বর্তমান সরকার নাকি আগের সরকার সেটা তারা স্পষ্ট করেনি। তাদের বক্তব্য হলো যে সরকারের সঙ্গে তাদের একটা সমঝোতা রয়েছে এবং সেই সমঝোতা অনুযায়ী তারা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে। ভারতীয় পত্রপত্রিকায় এই সীমান্তের এই উত্তেজনা নিয়ে নিদারুণ নেতিবাচক কথাবার্তা হচ্ছে, সেগুলো নিয়ে বলবো। তার আগে যেটা বলে নিই যে এই সীমান্তের উত্তেজনার ফলে সবচেয়ে বেশি বিপদে পড়বে বর্তমান যে রাজনৈতিক দল, তারা যে কাঙ্ক্ষিত এবং সংক্ষিপ্ত সময়ের মধ্যে নির্বাচন আশা করছে, পুরো নির্বাচন প্রক্রিয়াটি পিছিয়ে যাবে। দ্বিতীয়ত, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের স্থায়িত্ব নিয়ে যারা খুব আশাবাদী, তাদের আশা বহুগুণে বেড়ে যাবে এবং যারা চাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের মেয়াদ খুব দ্রুত শেষ হয়ে যায় এবং 2025 সনের মধ্যেই একটি নির্বাচন দিয়ে তিনি নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা দিয়ে চলে যান, তাদের এই আশা রীতিমতো দুরাশায় পরিণত হবে। যখনই সীমান্তে এই ধরনের ঝামেলা বাড়বে, এমনকি দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসহযোগিতার ফলে এখন যে সকল অনাসৃষ্টি তৈরি হচ্ছে, এই জিনিসগুলো যদি বাড়তে থাকে, অর্থাৎ খুনোখুনি, মারামারি, হানাহানি, সামাজিক অস্থিরতা এবং অর্থনৈতিক অস্থিতিশীলতা, এমনকি দুর্ভিক্ষ, এই জিনিসগুলো যে কোনো সরকার, টলটলায়মান সরকারের জন্য শাপে বর হয়। অর্থাৎ ওইরকম অবস্থায় সাধারণত সরকার পরিবর্তন হয় না। সরকার পরিবর্তনের জন্য কতগুলো পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট দরকার হয়। তো আওয়ামী লীগ সরকার যে পরিবেশ পরিস্থিতি গত 15 বছর ধরে ধীরে ধীরে তৈরি করেছিল, সেটি হঠাৎ করে একটা বিস্ফোরণের মাধ্যমে তাদেরকে এই দেশ থেকে উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু যদি স্বাভাবিক অবস্থা চিন্তা করেন, তাহলে শেখ হাসিনার যে কৌশলগুলো ছিল যে তিনি সবসময় কিছু ঝামেলা পাকিয়ে রাখতেন। এই জঙ্গি নাটক, তারপর এই রাজনৈতিক দলগুলোর মধ্যে হানাহানি, মারামারি, কাটাকাটি, তারপর গৃহপালিত বিরোধী দলগুলোকে দিয়ে রাজপথ উত্তপ্ত করা, ভাড়া করা লোক দিয়ে সরকার বিরোধী প্রচারণা চালানো। তো এই জিনিসগুলো যেমন চলতো, একই সঙ্গে আবার কন্ট্রাস্ট হয় সরকারের প্রচার, প্রোপাগান্ডা, তেলবাজি। বিশেষ করে গণভবনে যখন প্রধানমন্ত্রীকে তেল মারা হতো সাংবাদিকদের দ্বারা এবং ব্যবসায়ীদেরকে ডেকে নিয়ে নিয়ে যেভাবে তিনি সেখানে একটা রীতিমতো ওষুধ বিক্রির মজমা যেখানে বলা হয়, ওইরকম আনন্দমুখর কৌতুক উদ্দীপক অনুষ্ঠানের আয়োজন করতেন। তো এই দুটো কন্ট্রাস্ট তৈরি করত। রাজপথে ছোট ছোট রাজনৈতিক দলকে ডিজিএফের মাধ্যমে তিনি টাকা দিতেন, অর্থ দিতেন, করে দিতেন আর বলতেন তোমরা আমাকে গালাগালি করো, যাচ্ছে তাই ভাষায়। এখন বিএনপি যখন গালাগালি করতো বা জামাত যদি গালাগালি করতো, তাদের সেই গালাগালির কারণে লক্ষ লক্ষ মানুষ ইনফ্লুয়েন্স হয়ে রাস্তায় নেমে আসতো। কিন্তু ধরুন ধলা, লেদু বা গেদু, এদের মতো মানুষ যাদের 15-20 জন লোক সবসময় তাদের সঙ্গে থাকে, তো এই 15-20 জন লোক সামনে নিয়ে তারা কোথাও শেখ হাসিনাকে খুব গালাগাল দিলেন, তারপর তাকে মসনদ থেকে ছুঁড়ে ফেলার হুমকি দিলেন, আর 15-20 জন লোক সেখানে বলল ঠিক ঠিক ঠিক। তো এই জিনিসগুলো শেখ হাসিনার জন্য খুবই নিরাপদ ছিল। তো তিনি এভাবে সব বিরোধী কাজকর্ম করতেন এবং গৃহপালিত বিরোধী দল, গৃহপালিত সাংবাদিকদের দিয়ে পরস্পর বিরোধী দুটো ভাইব তৈরি করতেন। আর এই সুযোগে বড় বড় রাজনৈতিক দলগুলো তাদেরকে রীতিমতো অমানবিক টর্চার যেটিকে বলা হয়, সেই কাজগুলো করতেন একেবারে পুটিনের মতো। আর তার সঙ্গে যে সকল কিংবদন্তির রাজনীতি যাচ্ছে, আমরা দেখছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সম্পর্ক ভালো না, সীমান্তে এরকম একটি অবস্থা। ফলে মানুষজন নির্বিবাদে, নির্দ্বিধায় এখন বিএসএফকে গালাগাল দিচ্ছে, বিজিবিকে সংবর্ধনা দিচ্ছে এবং বিজিবির যে কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল, তিনি সেই হাত উঁচু করে ধান ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে তার পিছনে শত শত বাঙালি যারা দেশীয় অস্ত্রে সজ্জিত দাঁড়িয়ে তাকে যে মেন্টাল সাপোর্ট দিচ্ছে, এখন তিনি রীতিমতো জাতীয় বীরে পরিণত হয়ে গেছেন। তো এই সকল ঘটনা মূলত বর্তমান সরকারের জন্য শাপে বর হয়ে দেখা দেবে এবং এই সরকার তারা খুব ভালো করে জানে যে সামনের দিনগুলো তাদের জন্য কোনো অবস্থাতেই ভালো যাবে না। তারা এই মুহূর্তে যদি একটা নির্বাচন করে, সেটা কতটা অনিশ্চিত নির্বাচন, কতটা নিকৃষ্ট নির্বাচন, এটি বোঝা যায় যখন ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন যে আমরা আগামীতে যে ইলেকশন করব, ইতিহাসের
সবচেয়ে সুন্দরতম নির্বাচন তারা করবে। তো যেখানে একটা থানার মধ্যে ওসি নিরাপদ নন, আত্মহত্যা করেন। একটি থানার মধ্যে ওসিকে আটকে রাখা যায় না, আসামি হিসেবে তিনি পালিয়ে বেড়ান। যেখানে ট্রাফিক পুলিশদেরকে দায়িত্ব পালন করানো যাচ্ছে না এখনো পর্যন্ত। ৪ রাস্তার মাথায় বড়, বড় জ্যাম লেগে আছে আর ট্রাফিক পুলিশ দূরে দাঁড়িয়ে, দাঁড়িয়ে ভিডিও দেখছে। আমরা তো এই ঘটনার সমাধান এখনো করতে পারিনি। আজকে অনেকদিন হলো সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে। তো চিহ্নিত চাঁদাবাজ ইতিমধ্যে শহরে, বন্দরে, গ্রামে যাদেরকে মানুষ চিহ্নিত চাঁদাবাজ রূপে চিনে গেছে, তাদের সঙ্গে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী সংঘর্ষ তো দূরের কথা, একসাথে বসে এক কাপ চা খেয়ে যদি বলতেন যে ভাই, দুলাভাই ভাই বা ছোট ভাই বা ভাগ্নে, মামু, আপনারা আল্লাহর হস্তে এই কাজটি করবেন না। ঠিক এই কথাগুলো যদি একটা ভিডিও ফুটেজ আসতো, তাহলে মানুষ সেই যে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, এটা নিয়ে স্বস্তি অনুভব করত। সেনাবাহিনীকে নামানো আছে অনেক দিন ধরে, এবং তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হোক। বাংলাদেশে যে কয়জন লোক মানে এই বিষয় নিয়ে ওকালতি করেছেন, আমি তাদের মধ্যে অন্যতম। তো যাই হোক, তাদেরকে সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরেও কোনো পরিবেশ পরিস্থিতির উন্নয়ন হয়নি। তো সেই অবস্থায় যদি একটা নির্বাচন হয়, সেটা ইতিহাসের কত সুন্দর নির্বাচন হতে পারে, সেটা আপনারা সহজেই বুঝতে পারেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন বুদ্ধিমান মানুষ, কৌশলী মানুষ, সফল মানুষ যখন এই ধরনের কথাবার্তা বলেন, তাহলে ধরে নিতে হবে যে নির্বাচন সহসা হচ্ছে না। অনেক, অনেক দূরে নির্বাচনের সময়। এবং সেটা বিএনপি যেটা আশা করছে ২০২৫ সনের মধ্যে হতেই হবে, হতেই হবে, হতেই হবে। আর এই বর্তমান পরিস্থিতি বলে দিচ্ছে ২০২৫ সনের মধ্যে হবে না, হবে না, হবে না। মহান আল্লাহ উত্তম ফয়সালাকারী এবং তিনিই গায়েবের খবর জানেন। আমরা শুধু পরিবেশ পরিস্থিতি দেখে যেভাবে অঙ্ক করার চেষ্টা করি, ঠিক ওইভাবে রাজনৈতিক পরিস্থিতি আপনাদের নিকট বিশ্লেষণ করার চেষ্টা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।